এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শিখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল, চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। কি হলো, তোকে আমি কিছু বললাম? চুপচাপ আমি। এইভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 019331956। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাহির করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি? রিয়াদ। শুধু রিয়াদ, আর কিছু নেই? আচ্ছা, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়ে চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি রিমঝিম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে রিমঝিম আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগ। কলেজের কত ছেলে তার হাতের জন্য হাসপাতালে গেছে তার হিসেব নেই। রিমঝিম আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, 1 প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট, এটাই আমার সাথী। এরপর 2 দিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। 1 সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি রিমঝিম আপু। এই শোন। জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে, আর কিসের জন্যই বা যাব। কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। এমনি। কাল কলেজে আসবি? দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই রিমঝিম আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকানও, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই রিমঝিম আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। রিমঝিম আপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? রিমঝিম আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোণায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো, বস। আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনে দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়ে সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? অত তোকে বুঝতে হবে না।
তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে। কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বললে তোর খবর আছে। তারপর রিমঝিম আপুর হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্ট আসলো। দুজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রিমঝিম আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো রিমঝিম আপুর চোখে পড়ছে। রিমঝিম আপু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনে চেনা জানাই আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেরে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড় লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম মনে মনে ভাবলাম আমি। ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলাচল দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর রিমঝিম আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই, কিছুই তো নয়। সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকেও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে রইলাম, বসে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি, আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়লো, তারপর বলল, সরি তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভুল তো কিছু বলেছিলাম না। রিমঝিম আপু আমার দিকে তাকালো। কি বলবি আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিনও না শুনি, বুঝলি? বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলে ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না আপনি বলবি না, কানে কথা যায় না তোর? রিমঝিম আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠলো। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে জানো। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে রিমঝিম আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না, এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম। আমার মুখের দিকে রিমঝিম আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো ল্যাপটপে বসে কাজ করি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম, উদয় সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠলো।
ফোনের নাম্বার না দেখে কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে। তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ রিমঝিম আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিয়েছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতেও তো পারছো। অত বুঝে লাভ নেই, সর, ভেতরে যেতে দে। আমি কিছু বলার আগেই রিমঝিম আপু ভিতরে ঢুকে পড়লো। তোর বাসাটা তো খুব সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করব। খাবার নিয়ে আসছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বকবক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সেখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না, সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকে বিয়ে করব। রিমঝিম আপুর কথাগুলো শুনে চোখ আকাশে, একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভেবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর ওই চুলের ডালা কাটতে হবে। খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দেব। আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। কি হলো? চুপচাপ বসে আছিস যে, কিছু তো বল। কি বলবো? রিমঝিম আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আরেকবার বলে দেখিস, দাঁত ভেঙে দেব। আচ্ছা বাদ দাও তো, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো, কে বললো? তোর জন্য কিনবো। আমার জামা কাপড়েও কিনবে কেন? এমনি আমার ইচ্ছা হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলবি না। তারপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। চল এখন। রিমঝিম আপু আর কোনো কথা বলল না। রেস্টুরেন্ট গিয়েও আপু কোনো কথা বলছে না। মুখের আগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো কিছু স্মৃতি জেগে উঠেছে। এখনো রাগ করে আছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার বিল দিতে গেলাম না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না, কাজ ছিল। তাই রাতে খাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফোনের রিংটং শুনে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন, বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকে কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি রিমঝিম আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, রিমঝিম আপু। আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। রিমঝিম আপু তখন তার বান্ধবীর দিকে রাগি লুকে তাকালো। তোরা যা, আমি তোদের সাথে পরে কথা বলছি। রিমঝিম আপুর বান্ধবীরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাব ভাব, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। রিমঝিম আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু রিমঝিম আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে। আমি কিছুদিনে লক্ষ্য করেছি রিমঝিম আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়।
আপু, আজ এত রেগে কেন? চুপ। কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলিও নি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভে মাইন্ড করবে, কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। রিমঝিম আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দেব, বলদ কোথাকার। তখন রিমঝিম আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। তখন রিমঝিম আপু যা করলো, রিমঝিম আপু রেগে আগুন হয়ে গেল, আমার হাত ধরে নিজের পাশে বসালো। আয়েশা, তুই এখানে? কেন? আশা যাবে না নাকি? আমি কি সেটা বলছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও, খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া, পরিচয় করিয়ে দিই। রিয়াদ, এ হচ্ছে তোমার বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, এ হচ্ছে রিয়াদ। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস এসব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর আয়েশা রিমঝিম আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলাম খুব ঝগড়া করছে। এক পর্যায়ে রিমঝিম আপু কি যেন বলল, আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে, কি কথা বললা? চুপচাপ পাশে বসে পড়লো। কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর কথা বলার দরকার নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজে না আসার কি হলো? সেটাও কথা। তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কে আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। রিমঝিম আপুর এমন আচরণ আমায় বেশ অবাক করেছে। কি হলো, কি কথা বল, মনে থাকবে তো? থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। রিমঝিম আপু নিজের ক্লাসে গেল, আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। রিমঝিম আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমন কোনো আপনজন করে। এসব করার অধিকার আমি রিমঝিম আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছি, কারণ আমি মনে মনে রিমঝিম আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন রিমঝিম আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কি রে, মন খারাপ করে এভাবে বসে আছিস কেন? কই না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনকে পরিচয় করিয়ে দিই। আমি রিমঝিম আপুর সাথে গেলাম। রিমঝিম আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। রিয়াদ, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, এ হলো রিয়াদ। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে রিয়াদ? আপনি আমাকে চিনেন? কিন্তু রিমঝিমের মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখে গেছি, সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর রিমঝিম আপু আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। রিমঝিম আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। রনি নাকি এখন থেকে আমাদের কলেজেই পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম। এর মধ্যে রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেলাম। রিমঝিম আপু মাঠের এক কোণে বসে আছে। আমি রিমঝিম আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। রিমঝিম আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এইটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। রিমঝিম আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম।
কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো, চোখ দুটো লাল হয়ে আছে। উঠ, বাসায় নামিয়ে দেই। আমি উঠে বসলাম। রিমঝিম আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটাও কথা বললো না। এরপর কাজের চাপে এক সপ্তাহ কলেজে যাওয়া হলো না। এক সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম রিমঝিম আপু আর রনি বসে আছে। দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আজ রিমঝিম আপু কলেজে আসলো, তবুও একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়েকদিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই এক সপ্তাহে প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবুও একটা ফোন তো দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে রিমঝিম আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপতেছি। এর মাঝে রিমঝিম আপু আমার সাথে একটা কথা বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি তাও মুখ ফুটে একটা কথা বলছে না। এক সপ্তাহে এতটা বদল। তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। রিমঝিম আপু উঠে চলে গেল। জানো রিয়াদ, রিমঝিমের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না, রিমঝিম আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে বিয়ে দেওয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো রিয়াদ, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োয় আছি। ও আচ্ছা। আচ্ছা আমি চলে যাই। রিমঝিম আপু আসলে বলে দিয়েন আমি চলে গেছি। এখনই চলে যাবে? রিমঝিম আসুক। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লাম। খুব মিস করছি তাদেরকে। আজ কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অবাকা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন রিমঝিম আপু। আম্মু জানো, আমি না রিমঝিম আপুকে খুব ভালোবাসি। রিমঝিম আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। রিমঝিম আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, রিমঝিম আপুও আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনোদিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যে না। শুধু আজ আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, চাপা পড়ে গেল কষ্টের মাঝে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারলাম যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলাম। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট নিতে পারতো না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। একসময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে। হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারো প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে। প্রায় এক সপ্তাহ লাগলো রিমঝিম আপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরেও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কিনা জানি না। তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিছি, যাতে কেউ ফোন দিতে পারে না। এখনো রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম।
গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজার বেল কে যেন বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখে রিমঝিম আপু দাঁড়িয়ে হাত উঠালো মারার জন্য। তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস কি না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভেতরে আসতে বলবি না? হ্যাঁ আসো। রিমঝিম আপু ভিতরে এসে চারদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট আর এত গন্ধ কেন? আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করবো, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? রনি ভাই আমাকে সব বলেছেন যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই, কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানো তো কথা মনেই নেই। এখন বলছি অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবন সাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চল আমার সাথে, আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কি করব? কলেজে গিয়ে আমার কেউ নেই। কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই। আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও। রনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে কলেজে। দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথাটা শুনে রিমঝিম আপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়লাম। মাথাটা খুব ব্যথা করতেছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি। তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও। কেন? দিতে বলছি, দাও। ফোন বের করার সাথে সাথে রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওইখানেই থাক, আমি আসছি। বলেই রিমঝিম আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে। কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ রিমঝিম আপুর গাড়ি এসে দাঁড়ালো। রিমঝিম আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দেখে মুখের ভাব বদলে গেল, আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি দিশার সাথে আরেকটা কথা বলার আগে রিমঝিম আপু আমাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলেছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আর ওর নিজে থেকেই কথা বলতে এসেছিল। তারপরেও তুই কথা বলবি না? রিমঝিম আপুর কাছে আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোটা মারা কথা গেল না তোর? খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই বললাম। রিমঝিম আপু আর কোনো কথা বললো না। মার্কেটে গিয়ে রিমঝিম আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। রিমঝিম আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। রিমঝিম আপু বিল দিতে দিতে আমি এক জোড়া পায়েল আর এক জোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে রিমঝিম আপুর ব্যাগে রেখে দিলাম। রিমঝিম আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে ঢুকতে যাব, তখনই আবার ডাক দিল। আমি রিমঝিম আপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে। তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি। আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মাইর পড়বে। কথাটা বলার পরেই রিমঝিম আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো রিমঝিম আপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি রিমঝিম আপু গাড়ি পাঠাবে আমাকে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতে বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে, ওটাতেই বাসায় ঢুকলাম। রাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরের লাইট সবসময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে। তার কারণ আজও জানি না।
অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো, তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। রিমঝিম আপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে, করবেই না কেন? কয়েক মাস পর তাদের বিয়ে, কেন যে আমি রিমঝিম আপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি রিমঝিম আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রিমঝিম আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরি তো ধরাছোঁয়ার বাইরে। রিমঝিম আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারলো, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম, কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতে দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম আর আজ আসছো? আসলে কাল একটু কাজ ছিল তাই আসতে পারিনি। ও, তা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনে ছিল না। দিশার সাথে কথা বলতে বলতে রিমঝিম আপুর গাড়ি চলে আসলো। আমি দিশার সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়লো, তাকিয়ে দেখলাম রিমঝিম আপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করিস আমি তোকে জানালার কাছে দেখিনি? চুপ। তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। রিমঝিম আপু কিছু বলছে না। রিমঝিম আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি বয়ে পড়ছে, কারণটা এখনো অজানা। রিমঝিম আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম রিমঝিম আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। রিমঝিম আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো, হয়তো আমাকে দেখতে পারিনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি রিমঝিম আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। রিমঝিম আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। রিমঝিম আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম রিমঝিম আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। রিমঝিম আপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। রিমঝিম আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে, হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চাই। আমি খারাপ হয়তো, সেই জন্য আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরে থাকি। এভাবে 20 দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো, তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম রিয়াদ? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি রিমঝিমের ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। রিমঝিম আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল। রিমঝিম আপু কি এমন করলো যে রিমঝিম আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর রিমঝিম আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভিতরে গেলাম। রিমঝিম আপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর 2 জন মহিলা আসলেন। একটু পর রিমঝিম আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন রিমঝিম আপুর মা আর আরেকজন ভাবি, আর রিমঝিম আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয় কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি রিয়াদ? জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? রিমঝিম বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো যেদিন তুমি রিমঝিমের বার্থডেতে আসোনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে। এত রাগ? তোমার কথা ও প্রতিদিন আমাদের কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি,
কিন্তু শেষমেশ যা চাইলো তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকে চেয়েছে। আমাকে মানে? শুধু তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ওর চোখে মুখে হাসি খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হয়, বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া দাওয়া করে না, শুধু বলে রিয়াদকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন, আপনার মাথা নত করার শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমরা খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু রিমঝিম আপু কোথায়? উপরে আছে, যাও, প্রথম রুমটাই ওর। রিমঝিম আপু রুমে গেলাম, দরজা খোলাই আছে কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। রিমঝিম আপু ঘুমিয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে রিমঝিম আপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর রিমঝিম আপুর ঘুমটা ভেঙে গেল, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তার আগে রিমঝিম আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। রিমঝিম আপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর রিমঝিম আপু চুপচাপ হয়ে গেল, তখন রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। রিমঝিম আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঠাস। তো সাহস কেমন করে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আসছি। কার কি বউ মানে? বউ মানে বউ? আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি রনিকে ভালোবাসি। কি মেয়ে রে বাবা, এত রাগ আর অভিমান? ও আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না তাহলে কি আর করার। আমি দিশার যাই, মেয়েটা কি ভালো রাগ করে না? প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? দিশা তোকে কিস দেয়? এত বড় সাহস ওর? তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। রিমঝিম আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়লো। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম আপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পারছে না। এত রাগ কোথা থেকে আসে তোমার? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তোমার আব্বু আর ভাইয়া আমাকে সব বলেছে, বুঝলা? ঢং করে লাভ নাই। রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবা না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রিমঝিম আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলছিলা তোমার আর রনির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন রনি আমাকে বললো যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। রিমঝিম আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কোনো দিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। ও তাই বুঝি? তাই। আব্বু কি বললো? তোমার আমার বিয়ে ঠিক করেছে। সত্যি? এখন একটা কিস দাও। না, বিয়ের পর দেব। ঠিক আছে, আমি দিশার কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? দিশা তোকে কিস করছে? কই কিস করছে বল? আমার ঠোঁটে। রিমঝিম আপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল, অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর ওই মেয়েকে আজ আমি জেলে দেব। আরে আরে, আমি তো মিথ্যা বলছি, দিশার সাথে আমার কিছুই হয়নি। কুত্তা বাদর, আমাকে কষ্ট দিয়ে ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি, আর বলবো না। মনে থাকে জানো। এখন উঠো, চলো, খাওয়া দাওয়া তো মনে হয় করনি। শরীরের কি অবস্থা করেছো? না, উঠবো না, এভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিজে থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক। রিমঝিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো ওঠো। বললাম তো উঠবো না। আমি রিমঝিম আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম, তারপর রিমঝিম আপুকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দে। আচ্ছা দাঁড়াও। আমি রিমঝিম আপুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন, তারপর খাবার বেড়ে দিলেন। রিমঝিম আপু রুমে চলে গেছে। আমি খাবার নিয়ে এসে রুমে আসলাম। রিমঝিম বসে আছে। কি হলো, চলে আসলা যে? এমনি খাইয়ে দাও। আমি রিমঝিম আপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে রিমঝিম আপুকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরো ভালো হতো। সন্ধ্যায় রিমঝিম আপুকে বাসায় রেখে চলে আসতাম। পরের দিন সকালে রিমঝিম আপু ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। যাওয়ার পর দেখি সবাই বসে আছে। রিয়াদ, রিমঝিম চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি, আর আমি তো এখনো পড়ালেখা করি।
সেটা আমি ওকে বললাম, আগে তুমি পাস করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে চাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে রিমঝিম আপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন রিমঝিম আপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো দেওয়ালে। আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী তোমরা হবে। কথাটা বলেই রিমঝিম আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে, তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে গেলাম। রিমঝিম আপু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি রিমঝিম আপুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম আপু নিজেকে ছাড়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু পারলো না। আমি রিমঝিম আপুর কানে একটা আলতো করে কামড় দিলাম। রিমঝিম আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি রিমঝিম আপুকে টান দিয়ে নিজের কাছে আনলাম। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না, বিয়ে করতে করবো না আমি বিয়ে। আমি তো করব, বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হয়েছে, আর ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি? আর নিজে যে কথায় কথায় রাগ করে তার বেলা কিছু না। আমি রাগ করি? তা নয়তো কি? মেরে দাঁত ভেঙে দেব। আগে দোষটা করে নিই, তারপর মাইর খাবো। মানে? দাঁড়াও, বোঝাই দিচ্ছি। তারপর রিমঝিম আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁত ব্রাশ করে না, মুখে কি গন্ধ। কি বললি? দাঁড়া দেখাচ্ছি। রিমঝিম আপু আমাকে মারতে আসলো। আমি রিমঝিম আপুকে মুটকি বুড়ি এসব বলে রাগাতে লাগলাম, আর রিমঝিম আপু আমাকে মারার জন্য পিছনে দৌড়াতে লাগলো। পরের দিন আমাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। এভাবে চলতে লাগলো আমাদের বিবাহিত জীবন। রিমঝিম এখন আমার উপর রাগ করে, কিন্তু বেশি সময় রাগ করে থাকতে পারে না। রিমঝিম সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে।